প্রিয় দর্শক, স্কুল অফ লিভিংয়ে আপনাদেরকে স্বাগত। মাদকাসক্তি থেকে মুক্তির জন্য কিছু পর্যায় অতিক্রম করতে হয়। আজকে আমরা জানবো সেই পর্যায়গুলো সম্পর্কে। মাদকাসক্তি থেকে মুক্তির জন্য এই বিষয়গুলো সম্পর্কে জানাটা ভীষণ জরুরি। মাদকাসক্তি থেকে মুক্তির অন্যতম শর্ত হলো আচরণ পরিবর্তন, আর এই আচরণ পরিবর্তনের জন্য ট্রান্স থিওরিটিক্যাল মডেলের অংশে 5টি পর্যায় রয়েছে, যার জনক হলেন মনোবিজ্ঞানী জেমস প্রচার্স্কা। চলুন এই 5টি পর্যায় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আসে প্রাক চিন্তা ভাবনা বা প্রি কন্টেমপ্লেশন। এই ধাপে আসক্ত ব্যক্তিটি তখনও স্বীকার করে না যে তার কোনো সমস্যা আছে বা তার পরিবর্তন হওয়াটা প্রয়োজন। সে বিষয়টি অস্বীকার করে এবং তার মাদক ব্যবহারের নেতিবাচক দিকগুলো সম্পর্কে সে সচেতন থাকে না। এটা লক্ষণ কি? লক্ষণগুলো হচ্ছে, এই স্টেজে আসক্ত ব্যক্তিটি বলেন, আমার কোনো আসক্তি নেই, অথবা আমি যখন খুশি নেশা ছাড়তে পারি। এই অবস্থায় তাকে কিভাবে সাহায্য করবেন? এই ক্ষেত্রে মোটিভেশনাল ইন্টারভিউ খুবই ভালো কাজ করে, আর এই কাজটির জন্য একজন প্রফেশনালের প্রয়োজন হয়। দ্বিতীয় পর্যায়ে আছে চিন্তা ভাবনা বা কন্টেমপ্লেশন। এই অবস্থায় আসক্ত ব্যক্তি সমস্যা স্বীকার করেন কিন্তু কনফিউশন বা দোটানায় থাকেন। এই পর্যায়ে ব্যক্তি মাদকাসক্তির খারাপ দিকগুলো বুঝতে পারেন এবং পরিবর্তনের কথা ভাবতে শুরু করেন। কখনো কখনো সে মাদক ছাড়ার চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয়। লক্ষণগুলো কি? সে এই অবস্থায় বলে, আমি জানি আমার সমস্যা আছে, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব নেশা ছেড়ে দিতে। অথবা বলে যে আমি আর নেশা করব না। কিভাবে তাকে সাহায্য করবেন? এই সময়ে প্রয়োজন তার ভেতর আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, তাকে একজন প্রফেশনালের কাছে নিয়ে যাওয়া, তাকে বোঝানো এই যুদ্ধে সে একা নয়। তৃতীয় পর্যায়টা হচ্ছে প্রস্তুতি বা প্রিপারেশন, অর্থাৎ পরিবর্তনের পরিকল্পনা এবং প্রস্তুতি। এই ধাপে আসক্ত ব্যক্তি খুব শীঘ্রই পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করেন। সে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করে, যেমন নেশার পরিমাণ কমিয়ে দেওয়া, ট্রিটমেন্ট প্রোগ্রাম সম্পর্কে খোঁজ খবর নেওয়া, প্রফেশনাল কাউন্সিলিং নেওয়া অথবা ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি। এই সময়ে তার মধ্যে যে লক্ষণগুলো দেখা যায় সেটি হচ্ছে, আমার চিকিৎসার প্রয়োজন, আমি সিদ্ধান্ত নিয়েছি নেশা পুরোপুরি ছেড়ে দেব। 4 নাম্বার ধাপটি হচ্ছে সক্রিয় পদক্ষেপ বা অ্যাকশন। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাকশন বা সক্রিয় পদক্ষেপ হলো, আসক্ত ব্যক্তিটি সুস্থতার লক্ষ্যে চিকিৎসা শুরু করেছেন। চিকিৎসা পদক্ষেপ হতে পারে সে কোনো নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছে, অথবা থেরাপি, কাউন্সিলিং বা সাপোর্ট গ্রুপে অংশ নিচ্ছে। এরপর হচ্ছে মেইনটেনেন্স, অর্থাৎ ধরে রাখা, পরিবর্তনকে স্থায়ী করা। চিকিৎসা গ্রহণ শেষে সুস্থতা আজীবন ধরে রাখাটাই হচ্ছে মেইনটেনেন্স, অর্থাৎ একটা নম্র, ভদ্র, নিয়মতান্ত্রিক জীবন। এটাকে সোবার লিভিং বলা হয়। মনে রাখতে হবে, সুস্থ হওয়ার চাইতে সুস্থতা ধরে রাখাটা অনেক কঠিন, তবে অসম্ভব নয়। মেইনটেনেন্সের লক্ষণগুলো হচ্ছে, তার জীবনের একটি স্থিতিশীল রুটিন তৈরি হয়, সে একটা নির্দিষ্ট নিয়মের ভেতর দিয়ে চলে, সুস্থতা ধরে রাখে। এই স্টেজে তাকে যেভাবে সাহায্য করবেন, তার সাথে এমন কোনো আচরণ না করা যা তার মনে মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করে। তাকে বোঝার চেষ্টা করতে হবে। তাকে বেকার রাখা যাবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নিয়মিত কাউন্সিলিং সেশনে তাকে পাঠাতে হবে। এবার বলবো শেষ পর্যায়টি নিয়ে। শেষ পর্যায়টি হচ্ছে রিল্যাপস বা পুনরায় আসক্ত হওয়া। রিকভারি এবং রিল্যাপস খুবই প্রাসঙ্গিক ও বাস্তবিক একটি বিষয়। অর্থাৎ একজন মানুষ মাদকাসক্তি থেকে মুক্তির পর পুনরায় আবারও মাদক গ্রহণ করতে পারে। এটা তার চারিত্রিক দোষ না, এটা হলো চরম বাস্তবতা। কারণ মাদকাসক্তির অনুভূতি আমাদের ব্রেইনে স্টোর হয়ে থাকে। যখনই কোনো মানসিক চাপ বা অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়, ব্রেইনে স্টোর হয়ে থাকা সেই পুরনো অনুভূতি আমাদের আবারও নেশা করার স্মৃতি মনে করিয়ে দেয়। ফলে পুনরায় নেশা করাটা একটা সায়েন্টিফিক রিজন, এটা ক্যারেক্টার ফল্ট নয় বা চারিত্রিক দোষ নয়। তবে আসার কথা হচ্ছে, এই রিল্যাপস বা পুনরায় নেশা করার কারণগুলোকে খুব ভালো মতো প্রিভেন্ট বা প্রতিরোধ করা যায়। তবে যদি তারপরে কেউ ব্যর্থ হয়, অর্থাৎ আবারও যদি সে নেশা করে, তাহলে তাকে আবারও পুনরায় আবার নতুন করে এই ধাপগুলোকেই অতিক্রম করতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।